আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই যে জনস্বাস্থ্য ও নৈতিকতা, এই প্রশ্নটি বিশেষ করে বিভাগীয় পরীক্ষার জন্য বেশ কয়েকবার এসেছিল বিগত পরীক্ষাতে। এই প্রশ্নটি টিকা আকারে, তো আবার যদি পরীক্ষায় আসে তো কীভাবে আলোচনা করব, তাই না? সেটা আজকে এখানে লেখার চেষ্টা করব। তো আমি সংবিধানের আলোকে এখানে উপস্থাপন করব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 18 নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশ সংবিধানের 18 নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার উন্নয়ন সংক্রান্ত যে বিধানগুলি রয়েছে সেগুলি নিম্নরূপে এখানে আমি উপস্থাপন করছি। 18 নং অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে জনস্বাস্থ্যের উন্নয়ন সম্পর্কে কি বলা হয়েছে লক্ষ্য করি। রাষ্ট্র জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এতে স্বাস্থ্যসেবার সহজ প্রাপ্যতা, পুষ্টির উন্নয়ন, বিশুদ্ধ পানি ও খাদ্য সরবরাহ নিশ্চিত করার দায়িত্বে রাষ্ট্রের উপর ন্যস্ত হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে নেশা ও অর্থনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ সম্পর্কে যা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে মাদকদ্রব্য, নেশাজাতীয় দ্রব্য এবং পতিতাবৃত্তির মতো অনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ করার জন্য রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তো এইগুলি বলা আছে, তাই না? এবার জনস্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে লক্ষ্য করি। সকল নাগরিকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নিরাপদ খাদ্য, বিশুদ্ধ পানি ও পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা জনগণের মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া আরও আমরা লিখতে পারি যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এই অনুচ্ছেদের অন্যতম উদ্দেশ্য। এখানে নৈতিকতা সংরক্ষণ সম্পর্কে কি এখানে লিখতে পারি আমরা এইভাবে: সমাজে নৈতিকতা বজায় রাখা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে এবং মাদকদ্রব্য, নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধের মাধ্যমে সমাজে সুশৃঙ্খল ও সুস্থ পরিবেশ বজায় রাখা সম্ভব। 18 নং অনুচ্ছেদের বাস্তবায়ন সম্পর্কে এখানে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, কিভাবে বা কে বাস্তবায়ন করবে। এই অনুচ্ছেদের সফল বাস্তবায়ন একটি সুস্থ ও নৈতিক সমাজ প্রতিষ্ঠার মূল চাবিকাঠি। রাষ্ট্র বিভিন্ন নীতিমালা, আইন ও কর্মসূচির মাধ্যমে এই অনুচ্ছেদের কার্যকারিতা নিশ্চিত করবে, অর্থাৎ রাষ্ট্র বাস্তবায়ন করবে, তাই না? যেমন স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, এই যে হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক স্থাপন করার মাধ্যমে তারপরে খাদ্য নিরাপত্তা, বিভিন্ন আইন বাস্তবায়ন, মাদক বিরোধী প্রচারণা এবং আইন প্রণয়নের মাধ্যমে সমাজে নৈতিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এগুলি বাস্তবায়নের চেষ্টা করবে সরকার, রাষ্ট্র, তাই না? তো এই হচ্ছে এই জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে কিছু তথ্যাবলী। এখন আরেকটা টিকা আমরা আজকে দেখব, স্থানীয় সরকার। এই প্রশ্নটি দুইবার এসেছিল বিগত পরীক্ষায়। স্থানীয় সরকার হচ্ছে এই বাংলাদেশ সংবিধানের 59 নং অনুচ্ছেদে স্থানীয় সরকার সম্পর্কে বলা হয়েছে। স্থানীয় সরকার হলো স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধির দ্বারা পরিচালিত সরকার। স্থানীয় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির দ্বারা পরিচালিত সরকার। স্থানীয় সরকার যত শক্তিশালী হবে, জনগণের সেবার মান তত বৃদ্ধি পাবে। তাই এই ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী করার গুরুত্ব অপরিসীম। এভাবে লিখতে পারি। স্থানীয় সরকার প্রশাসনিক দায়িত্ব ছাড়াও স্থানীয় এলাকার সমস্যার সমাধান, উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন গণতান্ত্রিক চেতনার বিকাশ সাধন করে থাকে, তাই না? বাংলাদেশের স্থানীয় সরকারের প্রতিষ্ঠানসমূহ কোনগুলি যদি লক্ষ্য করি: জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং এই সিটি কর্পোরেশন। এইগুলি জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন এবং সিটি কর্পোরেশন। এগুলো হচ্ছে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ। এখানে আরও আমরা উপস্থাপন করতে পারি, একটা টিকা আসলে 5 মার্কসের জন্য আসে, সেজন্য আরও লিখতে পারি এইভাবে: জনগণের দ্বারা নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপরে স্থানীয় সরকারের ভার প্রদান করা হয়ে থাকে। স্থানীয় সরকারের যে দায়িত্বসমূহ রয়েছে: প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য সম্পন্ন করা, জনশৃঙ্খলা রক্ষা করা, জনগণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়ন করা, স্থানীয় এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নমূলক কার্যক্রম নিশ্চিত করা। এই কার্যক্রমগুলি সাধারণত এই স্থানীয় সরকারের দায়িত্ব। এবার আসি অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল এই প্রশ্নটি কয়েকবার এসেছে বিগত পরীক্ষায়। অ্যাটর্নি জেনারেল, তাই না? এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 64 নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে। 64 নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল হলো একটি সাংবিধানিক পদ, তাই না? সাংবিধানিক যে 9টা পদ আছে তার মধ্যে অ্যাটর্নি জেনারেল একটি। অ্যাটর্নি জেনারেল বিশেষ করে সরকারকে সংবিধান
সাধারণ আইন, আন্তর্জাতিক চুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত পরামর্শ দিয়ে থাকে। অর্থাৎ সরকারকে আইনগত পরামর্শ দিয়ে থাকে অ্যাটর্নি জেনারেল। এই যে সংবিধান, সাধারণ আইন এবং আন্তর্জাতিক যে সমস্ত চুক্তি সম্পন্ন হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে সরকারকে আইনগতভাবে পরামর্শ সহায়তা করবে অ্যাটর্নি জেনারেল, তাই না? অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষে আদালতের উপস্থিত থাকেন। বলা হয় যে অ্যাটর্নি জেনারেল হলো সরকারের আইনগত পরামর্শক, এভাবে বলা যায়। আরও লেখা যায় সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি এই অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করিবেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হওয়ার যোগ্য এরকম কোনো ব্যক্তিকে এই রাষ্ট্রপতি কী করবে? রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ প্রদান করে থাকেন। আরও লিখতে পারি এইভাবে, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক যেহেতু সকল দায়িত্ব পালন করে থাকেন, সেই জন্য অ্যাটর্নি জেনারেল সরকারের আইন বিষয়ক সকল কাজ সম্পাদন, সরকারকে আইনগত বিষয়ে পরামর্শ প্রদান এবং সকল আদালতসমূহ সরকারের পক্ষে পরিচালনা করে থাকেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করার অধিকার আছে। বাংলাদেশের সমস্ত আদালতে এই অ্যাটর্নি জেনারেল বক্তব্য রাখতে পারে, এই অধিকার দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির বিশেষ করে সন্তোষ অনুযায়ী বয়সসীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকতে পারবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন। অর্থাৎ অ্যাটর্নি জেনারেল বিশেষ করে সন্তোষ অনুযায়ী সন্তোষজনক বয়সসীমা পর্যন্ত এই দায়িত্ব পালন করতে পারবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিকও পাবেন। এবার যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা 4 বার এসেছে পরীক্ষায়, বিশেষ করে শিক্ষা ক্যাডারে বেশ কয়েকবার এসেছে, তাই এই প্রশ্নটি আলোচনা করব। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এটাও সংবিধানের আলোকে আলোচনা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76-এর কতে, এই 76-এর ক অনুচ্ছেদে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সম্পর্কে বলা হয়েছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি হলো সংসদের অর্থ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ কমিটি। অর্থাৎ এটি সাধারণত সংসদের স্থায়ী কমিটির মধ্যে একটি অন্যতম কমিটি এবং সংসদ সদস্যদের মধ্য হতে প্রয়োজনীয় সদস্য নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠিত হয়। অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি হলো সংসদ সদস্যদের অর্থ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ কমিটি এবং এটি সংসদ সদস্যদের মধ্য হতে প্রয়োজনীয় সদস্য নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি তৈরি করা হয়। আরও লিখতে পারি, তবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু কোনো নির্বাহী সংস্থা না, এটা কোনো নির্বাহী সংস্থা না। এখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ কি সেটা লিখব। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল দ্বারা যে রিপোর্ট তৈরি হয় সেটির অডিট করে তার একটি সরলতম সংস্করণ তৈরি করে সংসদে আলোচনা করা। অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যা সিজিএ দ্বারা যে রিপোর্ট তৈরি হয় সেই রিপোর্টটি সংসদে পেশ করতে হবে, বিশেষ করে তার একটি সরলতম সংস্করণ তৈরি করে, তাই না? সংসদে পেশ করতে হবে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক কমিটিতে প্রেরিত প্রণীত আর্থিক হিসাব ও সংযোজন পরীক্ষা নিরীক্ষা করে দেখা। অর্থাৎ অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে সমস্ত কমিটি গঠিত হয় অর্থ সংক্রান্ত, সেই কমিটির আর্থিক বিভিন্ন হিসাব নিকেশ পরীক্ষা করাও কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ। কোনো অনিয়ম বা আর্থিক নিয়ম নীতি পালনে ব্যর্থতা প্রসঙ্গে যদি দৃষ্টি আকর্ষণ হয়ে থাকে সেক্ষেত্রে মতামত ব্যক্ত করা এবং সুপারিশ লিপিবদ্ধ করাও কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ। এছাড়া আরও পাবলিক অ্যাকাউন্টস কমিটির আরও বিভিন্ন যে সমস্ত কার্যাবলী সম্পূর্ণ করতে হয় সেগুলি হচ্ছে সরকার কর্তৃক যে সমস্ত বিভিন্ন প্রকল্প সহ সংসদে যে সমস্ত অর্থ বিষয়ক তথ্য উপস্থাপন করা হয় সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা, সেগুলো বিশেষ করে সংসদে সঠিকভাবে প্রেরণ করার জন্য প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করাও এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির অন্যতম কাজ। তো এইভাবে লিখতে পারি। এবার সে আইন, এই প্রশ্নটি শিক্ষায় একবার এসেছিল 2015 সালে। আইন এই যে বাংলাদেশ সংবিধানের 80নং অনুচ্ছেদে আইন সম্পর্কে বলা হয়েছে এবং সংসদে উত্থাপিত বিলটি সংসদ কর্তৃক অনুমোদিত রাষ্ট্রপতি কর্তৃক সম্মতিপ্রাপ্ত হলে সেটি আইনে পরিণত হয়। আইন হচ্ছে যে সংসদের সদস্য কর্তৃক অনুমোদিত এবং রাষ্ট্রপতি কর্তৃক সম্মতিপ্রাপ্ত হলে সেটি আইন হবে। সংসদ ছাড়া আর কোথাও আইন প্রণয়নের ক্ষমতা নাই, কেবলমাত্র সংসদে আইন প্রণয়নের ক্ষমতা রাখে, তাই না? সংবিধানের 80নং অনুচ্ছেদে সংসদে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতির সম্মতির জন্য 15 দিন সময় থাকে।
এই 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি যদি নির্ধারিত সময়ের মধ্যে যদি সম্মতি জ্ঞাপন না করে, তাহলে বিলটিতে সম্মতি জ্ঞাপন হয়েছে বলে ধরে নেওয়া হয় এবং বিলটি সংসদ কর্তৃক অনুমোদিত হলে এটি আইনে পরিণত হয়। অর্থাৎ সংসদ কর্তৃক অনুমোদিত হওয়ার পরে ওই রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠায় এবং সেটি 15 দিন সময় থাকে। 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি ও সম্মতি না দিলেও সেটি আইনে পরিণত হয়, সে কথা বলতে। তার মানে কি, সংসদই মেন। এবার আছে অর্থ বিল। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থ বিল, অনেকবার এই প্রশ্নটি এসেছে, অর্থ বিল। তো অর্থ বিল হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 81 নং অনুচ্ছেদে এই অর্থ বিল সম্পর্কে আলোকপাত করা হয়েছে বা বলা হয়েছে। সেখানে এই ধারায় বলা হয়েছে, অর্থ বিল বলতে কেবল নিম্নলিখিত বিল সমূহের যে কোনো একটি বা সকল বিলকে বোঝানো হয়েছে। ঠিক আছে, কোনগুলি লক্ষ্য করি? ক, কোনো কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মওকুফ এবং রহিতকরণ। এছাড়া আরও রয়েছে সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা কোনো গ্যারান্টি দান কিংবা সরকারের আর্থিক দায় দায়িত্ব সম্পর্কিত আইন সংশোধন। এছাড়াও আরও রয়েছে গ নম্বরে সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ, অনুরূপ তহবিলের অর্থ প্রদান ও অনুরূপ তহবিলের অর্থ দান নির্দিষ্টকরণ ইত্যাদি। সংযুক্ত তহবিলের হিসাব ইতিপূর্বে আলোচনা করেছি, তাই না? 84 নং বলা হয়েছে সম্ভবত অনুচ্ছেদের, সেই হিসাব সংক্রান্ত বিভিন্ন বিষয়। সংযুক্ত তহবিলের উপর দায় আরোপ কিংবা অনুরূপ কোনো দায় রদবদল বা বিলোপ সাধন করা হয় অর্থ বিলের অন্তর্ভুক্ত হবে। সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের সরকারি হিসাব বাবদ অর্থ প্রাপ্তি কিংবা অনুরূপ অর্থ রক্ষণাবেক্ষণ দান কিংবা সরকারের হিসাব নিরীক্ষা করা হয় অর্থ বিলের অন্তর্গত হবে। উপরোক্ত উপদফাসমূহ ব্যতীত নির্ধারিত যে কোনো বিষয়ের অধীনে কোনো আনুষঙ্গিক বিষয় এই অর্থ বিল হিসেবে গণ্য হবে। অর্থ বিল সংসদে পেশ হয় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখানে অর্থ বিল সম্পর্কে এখানে আরও কিছু কথা আছে। সেটি হচ্ছে যে কিছু কিছু বিল কিন্তু অর্থ বিল হিসেবে গণ্য হয় না। সেগুলো কোনগুলি? কোনো জরিমানা, অর্থদণ্ড বা অর্থদণ্ড আরোপ, রদবদল কিংবা লাইসেন্স ফি, কার্যের বিনিময়ে কোনো উসুল আদায়, ফি আদায়, স্থানীয় সরকার উদ্দেশ্য সাধনে, স্থানীয় উন্নয়ন সাপেক্ষে স্থানীয় কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান কর্তৃক কোনো যদি কর আরোপ করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, রদবদল করা হয়, মওকুফ করা হয়, রহিতকরণ করা হয়, তাহলে এইগুলি অর্থ বিল হিসেবে গণ্য হবে না। সেই কথা বলেছে। এবার অর্থ বিলের সংসদে কিভাবে পেশ করতে হয় সে বিষয়ে 3 নম্বরে বলা হয়েছে কি, রাষ্ট্রপতির সম্মতির জন্য তার নিকট পেশ করার সময়ে প্রত্যেকটা অর্থ বিলে স্পিকারের স্বাক্ষরে এই মর্মে একটি সার্টিফিকেট থাকবে যে তা একটি অর্থ বিল, এবং অনুরূপ সার্টিফিকেট সকল বিষয় চূড়ান্ত হবে এবং সেই সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না। অর্থাৎ রাষ্ট্রপতির সম্মতির জন্য যখন পেশ করা হবে তখন অর্থ বিলে স্পিকারের স্বাক্ষর থাকবে। স্পিকার একটি সার্টিফিকেট প্রদান করবে এই মর্মে যে এটি একটি অর্থ বিল, এবং এখানে আরও লেখা থাকবে যে অর্থ বিল এই সার্টিফিকেটের সকল বিষয় চূড়ান্ত হবে এইভাবে যে সে এখানে অন্তর্ভুক্ত কোনো বিষয় সম্পর্কে, এই অর্থ বিলে অন্তর্ভুক্ত কোনো বিষয় সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তো এইভাবে অর্থ বিল সম্পর্কে আলোচনা করতে পারি, তাই না? এবার আসি সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের সরকারি হিসাব। এই প্রশ্নটি 14 বার এসেছে পরীক্ষায়, কত গুরুত্বপূর্ণ, তাই না? এটা আলোচনা করব। তো লক্ষ্য করি, এইভাবে আলোচনা করতে পারি আমরা। সংবিধানের 84 নং অনুচ্ছেদে এই সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব সম্পর্কে বলা হয়েছে। 84 নং অনুচ্ছেদে সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব এবং সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ এবং কোন ঋণ পরিশোধ হবে এবং কোন সময় পরিশোধ হবে, সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ একটি তহবিলের অংশে পরিণত হবে যা সংযুক্ত তহবিল নামে অভিহিত করা হবে। অর্থাৎ সংযুক্ত তহবিলে বা প্রজাতন্ত্রের হিসাবে সরকারের যাবতীয় বিশেষ করে সকল রাজস্ব, সরকার কর্তৃক বিভিন্ন ঋণ প্রাপ্তি, ঋণ পরিশোধ সংক্রান্ত যত অর্থ আছে সবই তহবিলের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, যার নাম থাকবে সংযুক্ত তহবিল। সরকার কর্তৃক বা সরকারি পক্ষে অন্য কোনো সকল সরকারি প্রজাতন্ত্রের সরকারি হিসেবে জমা থাকবে। অর্থাৎ সরকার কর্তৃক বা সরকারি পক্ষে সকল অর্থ সরকারের অর্থই একটা হিসেবে জমা থাকবে, তার নাম হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব বা বিশেষ করে সংযুক্ত তহবিল। এইভাবে আমরা এটা আলোচনা করতে পারি, তাই না? সংযুক্ত তহবিল কি? তো এবার আসি অধ্যাদেশ।
তো অধ্যাদেশ প্রশ্নটি বিভাগীয় পরীক্ষায় শিক্ষা ক্যাডারে 15 সালে একবার এসেছিল। তো অধ্যাদেশ হচ্ছে যে বাংলাদেশ সংবিধানের 93 নং অনুচ্ছেদে অধ্যাদেশ সম্পর্কে বলা হয়েছে এবং সংসদ অধিবেশন ছাড়া অন্য সময় রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধানসমূহ অধ্যাদেশ হিসেবে গণ্য হয়। অর্থাৎ সংসদ যখন থাকবে না তখন বা সংসদের অধিবেশন ছাড়া বিভিন্ন সময় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন, তাই না, বিধান জারি করেন, যেগুলি অধ্যাদেশ হিসেবে গণ্য। বাংলাদেশ সংবিধানের 93 নং অনুচ্ছেদের বিধান মতে রাষ্ট্রপতিকে প্রয়োজনীয় পরিস্থিতিতে অধ্যাদেশ প্রণয়ন ও জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। জারিকৃত প্রত্যেক অধ্যাদেশ সংসদে অনুষ্ঠিত হওয়ার প্রথম বৈঠকে উপস্থাপন করতে হয়। অর্থাৎ অধ্যাদেশ জারি হওয়ার সর্বোচ্চ মেয়াদ থাকে, প্রত্যেক অধ্যাদেশের সর্বোচ্চ মেয়াদ থাকে 30 দিন এবং এর মধ্যে যদি সংসদের যে প্রথম অধিবেশন বসবে ওইখানে এই অধ্যাদেশসমূহ উপস্থাপন করবে আইনমন্ত্রী মহোদয়, তাই না? আইনমন্ত্রী মহোদয় সাধারণত উপস্থাপন করে থাকে। অধ্যাদেশ জারি হওয়ার পর সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হয়, অর্থাৎ অধ্যাদেশও কিন্তু আইন, রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি হয়। সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হয়ে যায় এমন কোনো অধ্যাদেশ জারি করা যাবে না। অর্থাৎ এমন কোনো অধ্যাদেশ জারি করা যাবে না যেটি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় বা সংবিধানের কোনো বিধান পরিবর্তিত হয়, এরকম কোনো অধ্যাদেশ জারি করা যাবে না। সংবিধান সংশোধনের ক্ষমতা একমাত্র সংসদে ছাড়ার কারণ নাই, তাই না? আচ্ছা, এবার আসি এই সাংবিধানিক পদসমূহ বাংলাদেশে কি কি, তাই না? তো সাংবিধানিক পদসমূহের মধ্যে রয়েছে 9টি সাংবিধানিক পদ। যেমন এই সাংবিধানিক পদসমূহ নিম্নরূপ: রাষ্ট্রপতি, 48 নং অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচন; প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী 56 নং অনুচ্ছেদে বলা আছে; অ্যাটর্নি জেনারেল 64 নং অনুচ্ছেদ অনুযায়ী; স্পিকার, ডেপুটি স্পিকার 74 নং অনুচ্ছেদ; ন্যায়পাল 77 নং অনুচ্ছেদ; প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিগণ এই 95 নং অনুচ্ছেদ; নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার 118 নং অনুচ্ছেদ; মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এই 127 নং অনুচ্ছেদে; এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান বা অন্যান্য মেম্বারগণ 138 নং অনুচ্ছেদে বলা আছে। তো এগুলি কিন্তু সাংবিধানিক পদ, তাই না? 9টা পদ সাংবিধানিক। তো পরের প্রশ্নটি হচ্ছে জাতীয় শুদ্ধাচার কৌশল। প্রশ্নটি 2বার এসেছিল পরীক্ষায়, বিগত বছরে বিভাগীয় পরীক্ষায়। তো জাতীয় শুদ্ধাচার কৌশল হচ্ছে এই দুর্নীতি ঠেকাতে নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সততা নিশ্চিতকরণে সরকার কর্তৃক প্রণীত সুশাসন কৌশল। সরকারের একটি সুশাসন ব্যবস্থা যেখানে নাগরিক জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সততা নিশ্চিতকরণ করবে। এবং বাংলাদেশ বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এই যে সরকার 2012 সালে এই জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছিলেন এবং জাতীয় শুদ্ধাচার কৌশলের রূপকল্প হলো সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়, আর অভিলক্ষ্য হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠা। অর্থাৎ সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রের সুশাসন ও জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এই যে কৌশল, এটা হচ্ছে জাতীয় শুদ্ধাচার কৌশল। প্রশাসনের একার প্রচেষ্টায় এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ জয় করা সম্ভব নয়, তাই নৈতিক আচরণ ও শুদ্ধাচারের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ জরুরি। সরকার বর্ণিত এবং বিশেষ করে প্রতিফলন হচ্ছে জাতীয় শুদ্ধাচারের কৌশল। এবং জাতীয় শুদ্ধাচারের কৌশলের যে উদ্দেশ্যসমূহ তার মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীদের দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন করা। এছাড়া আরও রয়েছে ই গভর্নেন্স। ই গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, সরকারের জবাবদিহিতামূলক একটি ব্যবস্থা যেখানে সব কিছু অনলাইনে দেওয়া থাকে, তাই না? আচ্ছা, এবার উদ্ভাবনী উদ্যোগ এবং সেবার সহজীকরণ নিশ্চিতকরণ। স্থানীয় প্রশাসনের জনমুখরতা, দায়বদ্ধতা, স্বচ্ছতা, স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এগুলো হচ্ছে জাতীয় শুদ্ধাচার কৌশলের বিভিন্ন অংশ, তাই না? বিভিন্ন বিশেষ করে উদ্দেশ্য। সরকারি প্রতিষ্ঠানে জনগণের প্রতি স্বচ্ছ দায়বদ্ধ আচরণ নিশ্চিত করার পাশাপাশি সার্বিক বিচারের ক্ষেত্রে এই নিচের যে সমস্ত প্রতিষ্ঠানসমূহ রয়েছে এই জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবে। প্রথমে আছে কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নির্বাহী বিভাগ ও জনপ্রশাসন, জাতীয় সংসদ, বিচার বিভাগ, নির্বাচন
কমিশন, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয়, ন্যায়পাল, দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার এবং অরাষ্ট্রীয় কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেমন রাজনৈতিক দল, বেসরকারি খাতে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, এনজিও, সুশীল সমাজ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম। তো এই ক্ষেত্রে এই বিভিন্ন জায়গায় রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন হতে পারে। এইভাবে আমরা এটা লিখতে পারি যদি পরীক্ষায় আসে। তো এরপরে আসি বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি, এপিএ যাকে বলে, তাই না? এপি। আচ্ছা, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি হলো সরকারের সাথে প্রতিষ্ঠানের দায়বদ্ধতার চুক্তি। সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সরকারের সাথে ওই প্রতিষ্ঠানসমূহের একটি দায়বদ্ধতার চুক্তি, এটা হচ্ছে এপিএ, তাই না? বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এই মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীর প্রতিনিধি হিসেবে বিশেষ করে মন্ত্রণালয়ে বা মন্ত্রণালয় বিভাগের সচিব মহোদয়ের স্বাক্ষরিত একটি চুক্তি। অর্থাৎ মন্ত্রিপরিষদ সচিবের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের এই স্বাক্ষরিত একটি চুক্তি, সমঝোতার চুক্তি স্বাক্ষরিত, কী কী কাজ করবে একটা বছরে তার একটি এই চুক্তি, ঠিক আছে? মন্ত্রিপরিষদ বিভাগ 2014-15 অর্থ বছর থেকে এই সরকারি অফিস সমূহের এপিএ চুক্তি প্রবর্তন করেন। তা আমাদের প্রতিষ্ঠানেও এপিএ চুক্তি বাস্তবায়ন হয়। আমি বেশ কয়েকবার এই কমিটিতে ছিলাম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে। এখানে একটা প্রতিষ্ঠানের কোন সময় কি করবে, কিভাবে করবে বা এসব বিস্তারিত তথ্য ওখানে থাকে, সরকারের সাথে একটি চুক্তি। এপিএতে কোনো সরকারি অফিস একটি নির্দিষ্ট অর্থ বছরে বিভিন্ন কার্যক্রমের যে সকল ফলাফল অর্জন করতে চায় এবং যে সকল ফলাফল অর্জনের দিক, সেই সকল ফলাফলের দিক নির্দেশনা সমূহ ছকের মাধ্যমে বর্ণনা করতে হয় এপিএতে। এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ অর্থ বিশেষ করে বর্তমানে মন্ত্রণালয় বিভাগ থেকে শুরু করে উপজেলা পর্যন্ত সকল সরকারি অফিস এগুলো বর্তমানে এই কাজটি সম্পন্ন করে থাকে। সরকারের সাথে এই একটি দায়বদ্ধতার চুক্তি, কী কী কাজ করবে, কতটুকু করবে, কিভাবে করবে, বিশেষ করে তার একটি চুক্তি সরকারের সাথে, সরকারি প্রতিষ্ঠানের চুক্তি, তাই না? আচ্ছা, এই সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। এই সকল সরকারি অফিসসমূহ এপিএ প্রণয়ন করেন, পরিবীক্ষণ করেন, মূল্যায়নের কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য সহায়তা করার জন্য বিশেষ করে মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিটি বার্ষিক বিশেষ করে এপিএ প্রণয়ন, পরিবীক্ষণ, মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করে থাকেন। প্রতি বছর এর নির্দেশিকা প্রকাশ করে থাকেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির উদ্দেশ্য হচ্ছে এই সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সরকারি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিতকরণ বা ফলাফলধর্মী কর্মকাণ্ডে উৎসাহ প্রদান, কর্মকৃতি এবং পারফরমেন্স মূল্যায়ন, তাই না? প্রতিষ্ঠান ফার্স্ট, সেকেন্ড, থার্ডও নির্ধারণ করে থাকে কিন্তু মূল্যায়নের মাধ্যমে, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন। তো এইভাবে লিখতে পারি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ যদি পরীক্ষায় আসে টিকা আকারে, তাই না? তো এবার আসি তথ্য কমিশন। এই প্রশ্নটি একবার এসেছিল শিক্ষা ক্যাডারে। তথ্য কমিশন বাংলাদেশের একটি রাষ্ট্রীয় স্বাধীন প্রতিষ্ঠান এবং 2009 সালে এটি প্রতিষ্ঠিত হয়, ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তথ্য কমিশন। তথ্য কমিশনের উদ্দেশ্য সমূহ হচ্ছে রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংগত করার উদ্দেশ্যে জনগণের তথ্য প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করা, তথ্য সহজলভ্য করার জন্য পরিবেশ সৃষ্টি এর মাধ্যমে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নাগরিককে জানাতে হবে বা অধিকার নিশ্চিত করা, কর্তৃপক্ষগুলোর দুর্নীতি হ্রাস করা, কর্তৃপক্ষগুলোর স্বচ্ছতা বৃদ্ধি করা, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠিত করা। অর্থাৎ তথ্য যদি বিশেষ করে জনগণ জানতে পারে সব তথ্য, তাহলে কিন্তু অনেক দুর্নীতি হ্রাস পায়, তাই না? তাই তথ্য কমিশন এই কাজটা করে থাকে, জনগণ যাতে সব তথ্য সঠিকভাবে পায়। তো এইভাবে আমরা এর পাশাপাশি আরও আমরা নিজেদের মতো করে বই পড়ে লিখতে পারি যদি তথ্য কমিশন প্রশ্নটি পরীক্ষায় আসে টিকা আকারে। এবার আসি প্রেষণ বা ডেপুটেশন। এই প্রশ্নটি 18 বার এসেছে, কত গুরুত্বপূর্ণ, তাই না? প্রেষণ বা ডেপুটেশন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
তো সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী প্রেষণ অর্থ কোনো সরকারি কর্মচারীকে তার নিজস্ব অথবা নিয়মিতভাবে নিয়োগযোগ্য কর্ম বা পদ কর্মবিভাগ হতে অন্য কোনো কর্ম বা পদে বা কর্মবিভাগে অস্থায়ীভাবে প্রেরণ করা। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে এই কোনো সরকারি কর্মচারীকে তার নিজ কর্মস্থলে হতে অন্য কোনো কর্মস্থলে অস্থায়ীভাবে নিয়োগ করা প্রেষণ বলে। যেমন এক সময় আমাদের প্রতিষ্ঠানের আর্মি প্রশাসন ছিল, প্রেষণে আসতো, তাই না? প্রেষণে ডেপুটেশনে আসতো। বর্তমানে বাংলাদেশ সরকারের অভ্যন্তরে এক চাকরি হতে অন্য চাকরির ক্ষেত্রে প্রেষণে নিয়োগ প্রদান করা হয়ে থাকে। মূল বেতনের 20% আগে প্রেষণ ভাতা পেত, কিন্তু 2015 সালে এটি বিলুপ্ত করা হয়। 2015 সালের পর থেকে প্রেষণ ভাতা পায় না। এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রেষণ নিয়োজিত কর্মচারীকে তার প্রশিক্ষণ ভাতা চালু থাকবে। পাশাপাশি এই বিএসআর একেও একটা সংজ্ঞা দেওয়া আছে ডেপুটেশন সম্পর্কে। বলা হয়েছে যে ডেপুটেশন বলতে বাংলাদেশের বাইরে বা বহিঃ বিভাগের বিশেষ কর্মদায়িত্ব কর্তব্য পালনকে বোঝায়, তাই না? আচ্ছা, প্রেষণরত একজন সরকারি কর্মচারী প্রেষণে নিয়োজিত না হলে বাংলাদেশে যে কোনো পদে তিনি নিয়োজিত থাকতেন এবং ওই পদের এগেনস্টে বিপরীতে তিনি বেতন পেতেন। এখানে বলতে চাচ্ছে প্রেষণে তিনি যদি নাও থাকতেন তাও তেনার যেখানে থাকা উচিত সেখানে থাকতেন, তাই না? আচ্ছা, বর্তমানে বাংলাদেশে প্রেষণ মঞ্জুরির ক্ষেত্রে এই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ সৃষ্টি করা হয় এবং উক্ত পদে বেতন ভাতাদি প্রদান করা হয়। অর্থাৎ বাইরে যদি যায় তার জন্য নির্ধারিত পদ সৃষ্টি করে সেখান থেকে তিনি বেতন। তো এবার আসি বাধ্যতামূলক অপেক্ষাকাল। এই প্রশ্নটি 7 বার এসেছে বিগত পরীক্ষায়। তো বাধ্যতামূলক অপেক্ষাকালে যে বিএসআর পার্ট 1-এর বিধি 5-17-তে বাধ্যতামূলক অপেক্ষাকাল সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে সরকারের পদায়নের আদেশের জন্য বাধ্যতামূলক কোনো কর্মচারীকে যে সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় তাকে বাধ্যতামূলক অপেক্ষাকাল বলে। অর্থাৎ কিছু কিছু মুহূর্ত আছে যে সময় আমাকে অপেক্ষা করতেই হয়, যে অমুক জায়গায় যোগদানের জন্য বিলম্ব হয় যোগদান করতে, তাই না? যে এই ক্ষেত্রে আরও আমরা উদাহরণস্বরূপ যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই। আচ্ছা, আরও কিছু তথ্য আমরা এখানে উপস্থাপন করতে পারি। বাধ্যতামূলক অপেক্ষাকাল কর্মকাল হিসেবে গণ্য হয় এবং যে সকল কারণে বাধ্যতামূলক অপেক্ষাকাল বিশেষ করে কর্মচারীকে অপেক্ষা করতে হয় তার মধ্যে রয়েছে যেমন কোনো সরকারি কর্মচারীকে দায়িত্বভার অর্পণের পর দায়িত্বপ্রাপ্ত হয়ে বদলির আদেশের জন্য। যেমন একজনকে প্রমোশন দিয়ে দিল, প্রমোশন দেওয়ার পরে দায়িত্বভারও দিয়ে দিল, কিন্তু ওইখানে তিনি এখনও যোগদান করেননি। ওখানে হয়তো যোগদান করতে একটু সময় লাগবে বিভিন্ন ফর্মালিটিজের কারণে, যে এই যে যোগদান করতে সময় লাগতেছে, কিন্তু এই কয়েকদিন যদি সময় লাগে, এই কয়েকদিন অপেক্ষা করছি আমি, সেজন্য এটা হচ্ছে বাধ্যতামূলক অপেক্ষাকাল। অপেক্ষা করতে বাধ্য হচ্ছি আমি, তাই বাধ্যতামূলক অপেক্ষাকাল। যোগদানের মধ্যে বদলির আদেশ বাতিল হলে নতুন আদেশের জন্য আমি যোগদান করতে যাচ্ছি, সেই মুহূর্তে বদলির আদেশটা বাতিল হলো, তো আবার তো আমাকে নতুন করে আদেশ করবে যে কোন জায়গায় আমি যাব, তাই না? তাহলে সেই সময়টুকু কিন্তু বাধ্যতামূলক অপেক্ষাকাল। বদলিকৃত কর্মস্থলে প্রশাসনিক কারণে যোগদান করতে না পেরে, অর্থাৎ আমাকে এক জায়গায় বদলি করলো, সেখানে আমি প্রশাসনিক কোনো কারণে যোগদান করতে পারতেছি না, তাহলে যদি বিলম্ব হয় সেই বিলম্বকালটাও কিন্তু বাধ্যতামূলক অপেক্ষাকাল হিসেবে গণ্য হবে। তো এইগুলি আমরা লিখতে পারি, তাই না? এগুলো লিখতে পারি। এর পাশাপাশি আরও নিজেদের মতো করে আমরা লিখতে পারি অবশ্য। ফি, তাই না? ফি প্রশ্নটিও বিশেষ করে বিগত পরীক্ষা 3 বার এসেছে। ফি হচ্ছে এই যে লক্ষ্য করি বিএসআর পার্ট 1-এর 5-24 ফি সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী কর্তৃক নির্ধারিত দায়িত্বের অতিরিক্ত কোনো কাজের জন্য সরকার রাজস্ব খাত ব্যতীত অন্য কোনো খাত থেকে যে অর্থ পায়। অর্থাৎ আমার সরকার যে নির্ধারিত কাজ দিয়েছে সেই কাজের বাইরে আমি যদি অতিরিক্ত কাজ করি তার জন্য যে অর্থ পাই সেটা হচ্ছে ফি। যেমন শিক্ষা বিভাগের কোনো কর্মকর্তা কর্তৃক শিক্ষা বোর্ডের অথবা বিশ্ববিদ্যালয়ের আমরা যখন খাতা মূল্যায়ন করি তার জন্য যে পারিশ্রমিক পাই, এই পারিশ্রমিকটা কিন্তু আমরা বিশেষ করে সরকারি খাতের বাইরে অন্য খাত থেকে পাচ্ছি, তাই এটি হচ্ছে ফি। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সরকারি কোনো কর্মচারী তার কাজের বিনিময়ে কোনো অর্থ বা স্বায়ত্তশাসিত নিকট থেকে ফি গ্রহণ করতে পারবে না। অর্থাৎ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফি নিতে পারবে না। এবং তবে একজন সরকারি ডাক্তার বিশেষ করে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীতই ফি আদায় করতে পারবে। সেক্ষেত্রে বিধান আছে যে ছুটিতে থাকাকালীন সময় ব্যতীত মঞ্জুরকারী কর্তৃপক্ষ লিখিতভাবে এই মর্মে প্রত্যয়ন করবে যে সরকারি নিজস্ব দায়িত্ব কর্তব্যের কোনো প্রকার বিঘ্ন না ঘটিয়েই তিনি এই সমাধান করতে সক্ষম হবেন।
অর্থাৎ ডাক্তার দায়িত্ব পালন করবে, সেটা ফি নিতে পারবে, সেটি ঠিক আছে, কিন্তু তার নিজের যে সরকারি দায়িত্ব কর্তব্য সেগুলি যাতে বিঘ্ন না ঘটে সেই মর্মে তিনি প্রত্যয়ন প্রদান করবেন। আচ্ছা, এবার সম্মানী, ফি আর সম্মানী দুইটা কাছাকাছি মনে হয়, কিন্তু একটু পার্থক্য রয়েছে। বিগত বছরের সম্মানীটা এই প্রশ্নটি 3বার এসেছিল। সম্মানী কাকে বলে? বিএসআর পার্ট 1-এর 5-30 সম্মানী সম্পর্কে বলা হয়েছে। সম্মানী সম্পর্কে যা বলা হয়েছে সেটি হচ্ছে সম্মানী বলতে সরকারি রাজস্ব খাত থেকে, আচ্ছা ফি ছিল কিন্তু সরকারি রাজস্ব খাত ব্যতীত অন্য খাত থেকে পাবে। আর এখানে বলেছে সরকারি রাজস্ব খাত থেকে কোনো সরকারি কর্মচারীকে সাময়িক প্রকৃতির শ্রমসাধ্য, দক্ষতা বিশিষ্ট বা বিশেষ ধরনের কোনো কাজের পারিতোষিক হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেটি দেওয়া হয় তাকে বলা হয় সম্মানী। তো সম্মানীটা হচ্ছে যেমন উপযুক্ত কর্তৃপক্ষ শ্রমসাধ্য বা বিশেষ দক্ষতা বিশিষ্ট কোনো পুরস্কারের যোগ্য কোনো কর্ম সম্পাদনের জন্য এই রাজস্ব খাত থেকে সম্মানী প্রদান করা হয়। অর্থাৎ সম্মানীটা হচ্ছে রাজস্ব খাত থেকে পাবে, তার নিজের কাজ দায়িত্ব ছাড়াও তার যদি কোনো শ্রমসাধ্য বা দক্ষতা বিশিষ্ট বিশেষ কোনো কাজের জন্য তিনি পারিতোষিক হিসেবে পান, সেটা হচ্ছে। এবার আসি লিয়েন। লিয়েন প্রশ্নটি 10বার এসেছিল বিগত পরীক্ষাগুলিতে, 10বার প্রশ্নটি এসেছিল লিয়েন। তা লিয়েন বিএসআর পাস, এই যে বিএসআর বিধি, বিএসআর পার্ট 1-এর বিধি পাসে 34-এ বলা হয়েছে লিয়েন সম্পর্কে। এবং লিয়েন বলতে একজন সরকারি কর্মচারী যে পদে স্থায়ী পদে নিয়মিতভাবে নিয়োজিত রয়েছেন এবং টেনিয়র উক্ত পদে তাৎক্ষণিকভাবে অনুপস্থিত কাল অতিবাহিত হওয়ার পরেও স্থায়ী অধিষ্ঠিত থাকার অধিকারকে বোঝায়। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে মেনলি লিয়েন বলতে বোঝায় কোনো স্থায়ী পদে তাৎক্ষণিকভাবে তিনি যদি নির্দিষ্ট কাল অনুপস্থিত থাকার পরেও অনুপস্থিত অতিবাহিত হওয়ার পরেও আবার পুনরায় ফিরে এসে সেই পদে স্থায়ীভাবে থাকার অধিকারকে বোঝায়। লিয়েন একটা অধিকার, তাই না? এখন লিয়েনের কিছু শর্ত আছে। 1 নম্বর, পদটি স্থায়ী হতে হবে। দ্বিতীয়ত, স্থায়ী পদে নিয়োজিত হতে হবে। কোনো অস্থায়ী বা উন্নয়নমূলক প্রকল্পের লিয়েন সৃষ্টি হয় না। লিয়েন সংরক্ষণ কিভাবে করা যায়? লিয়েন পদের দায়িত্বকালীন সময়ে, উক্ত পদের দায়িত্বকালীন সময়ে, ফরেন সার্ভিসে চাকরিকালের সময়ে, অস্থায়ী পদে অধিষ্ঠিত থাকাকালীন সময়ে, অন্য পদে বিশেষ করে অফিসিয়েটিং কালীন যে সমস্ত সময়টুকু থাকবে, এবং যোগদানকালীন সময়ে, ছুটিকালীন সময়ে, সাময়িক বরখাস্তকালীন সময়ে। তাই সাময়িক বরখাস্ত হওয়ার পরেও কিন্তু এক সময় আবারও ওই চাকরিতে ফিরে পাবেন তিনি, তাই না? এই লিয়েনের অধিকারের কারণে। এবার হচ্ছে টেনিয়র পদ বা ধারণকাল পদ। বিএসআর পার্ট 1-এর 554টি টেনিয়র পদ বা ধারণকাল পদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে বা বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে? কোনো একটি নির্দিষ্ট সময়কালের জন্য সৃজিত পদকেই টেনিয়র পদ বলে। টেনিয়র পদটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য পদ সৃজন করা হয়, এবং ধারণকাল পদটা বা টেনিয়র পদ সাধারণত কোনো এমন একটি পদকে বোঝায় যে পদে কোনো একজন কর্মচারী একটি সীমিত সময়ের জন্য অধিষ্ঠিত থাকেন, ঠিক আছে, এবং সীমিত সময় ব্যতীত তিনি অধিককাল সময় অধিষ্ঠিত থাকতে পারবেন না। কোনো পদ টেনিয়র কি না সেই বিষয়ে যদি সন্দেহ দেখা দেয়, তাহলে সেই বিষয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এইভাবে আমরা টেনিয়র পদ সম্পর্কে লিখতে পারি, এবং টেনিয়র পদ থেকে যারা থাকেন তারা কিন্তু পরবর্তীতে প্রাপ্ত হন না, পেনশন প্রাপ্ত হিসেবে যোগ্য হন না। আরও কিছু সুবিধা অসুবিধা রয়েছে যেগুলি টেনিয়র পদ সম্পর্কে বলা হয়েছে, এগুলি আমরা এর থেকে পড়ে নিব, বই থেকে পড়ে নিব। আরও টেনিয়র আমি এখানে বেসিক জিনিসটা আলোচনা করতেছি। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড 5বার প্রশ্নটি এসেছে। টাইম স্কেল হচ্ছে 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী পদের জন্য এই পদোন্নতি না হলে, এই যে 3য় এবং 4র্থ শ্রেণীর যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের যদি পদোন্নতি না হয় তাহলে 8 বছর, 8 বছরে একটি, 12 বছরে আর একটি, আবার 15 বছরে আরও একটি, 3টি টাইম স্কেল পেতেন কিন্তু এখন পান না। চাকরি ও বেতনাদি আদেশ 2015-তে টাইম স্কেল বিলোপ সাধন করা হয়েছে। প্রতিটি টাইম স্কেল পাওয়ার পর এই সরকারি বিশেষ করে চাকরিজীবীদের বেতন ভাতা এক ধাপে উন্নীত করা হতো। এটি মূলত টাইম স্কেল নামে পরিচিত। অর্থাৎ যেমন এক সময় এই টাইম স্কেল পেয়ে এই বিশেষ করে 8 বছর পরে একটি পেত, প্রমোশন না হলেও 12 বছর পরে একটি পেত, 15 বছর পরে একটি পেত, এবং টাইম যাওয়ার কারণে তারা স্কেলটা বাড়তো, এগুলিকে টাইম স্কেল বলা হতো।
আচ্ছা, এবার আসি সিলেকশন গ্রেড। সিলেকশন গ্রেডটা হচ্ছে প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর পদে 4 বছর সন্তোষজনক চাকরিতে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্তিতে সিলেকশন গ্রেড বলে। 4 বছর সন্তোষজনক চাকরি হলে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের জন্য একটি প্রমোশন দেওয়া হতো। প্রমোশন বলতে কি, একটা গ্রেড চেঞ্জ করা হতো, সিলেকশন গ্রেড বলা হতো। সিলেকশন গ্রেড পাওয়ার কিছু শর্ত রয়েছে। চাকরিতে স্থায়ী হতে হবে, চাকরির মেয়াদ 4 বছর পূর্ণ হতে হবে, চাকরির রেকর্ড সন্তোষজনক হতে হবে। জাতীয় পে স্কেল 2015 সালের এই সিলেকশন গ্রেড টাইম স্কেল সবই বিলোপ সাধন করা হয়েছে। সব কিছুই ভালো লাগলো, শেষেরটা তো ভালো লাগলো না, তাই না? শেষেরটা নাই শুনেই তো খারাপ লাগতেছে, থাকলেই ভালো হতো। যাই হোক, এই টাইম স্কেল মূলত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য প্রযোজ্য, আর সিলেকশন গ্রেডটা দ্বিতীয় ও প্রথম শ্রেণীর কর্মকর্তাদের জন্য প্রযোজ্য। এবার আসি ভ্রমণ ভাতা, ট্রাভেলিং অ্যালাউন্স, তাই না? ভ্রমণ ভাতা প্রশ্নটি 4 বার এসেছে। তো ভ্রমণ ভাতা বিএসআর পার্ট 1-এর 5-57 এই ভ্রমণ ভাতা সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ভ্রমণ ভাতায় যে ভ্রমণ ভাতা বিধিমালা 2022-এ ভ্রমণ ভাতা সম্পর্কে আরও সুন্দরভাবে বলা আছে। ভ্রমণ ভাতার অর্থ জনস্বার্থে ভ্রমণের জন্য ভ্রমণ ব্যয় মেটানোর সরকারি কর্মচারীকে মঞ্জুরিকৃত ভাতা, অর্থাৎ জনস্বার্থে ভ্রমণ করবে একজন সরকারি কর্মকর্তা, তার জন্য যে ব্যয় হবে। সরকারি আদেশ কোনো জায়গায় গমন করবে, সরকারি আদেশে গমন করলেও কিন্তু সেটি ভ্রমণ ভাতা হিসেবে গণ্য হয়। ভ্রমণ ভাতা এক ধরনের ক্ষতিপূরণ ভাতা। বিভিন্ন প্রকার ভ্রমণ ভাতা রয়েছে, যেমন স্থায়ী ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, কনভেন্স অ্যালাউন্স যাকে বলে, পদ ভাড়া ভাতা, দৈনিক ভাতা, ডেইলি অ্যালাউন্স, তাই না? আচ্ছা, তো এইগুলি হচ্ছে বিভিন্ন ধরনের ভ্রমণ ভাতা। আচ্ছা, এবার ট্রাভেলিং অ্যালাউন্স বা ভ্রমণ ভাতা সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। 5 মার্কসের জন্য যদি আসে একটু বড় করে লিখতে হবে, তাই না? ভ্রমণ ভাতার উদ্দেশ্যে সরকারি কর্মচারীদের শ্রেণীবিন্যাস ও ভাতার হার এই 2022 সালের ভ্রমণ ভাতা বিধি অনুযায়ী এখানে উপস্থাপন করছি। লক্ষ্য করি, ক্যাটাগরি 1 পঞ্চম গ্রেড থেকে উপরের গ্রেড, পঞ্চম মানে চতুর্থ থেকে পঞ্চম, এগুলি ক্যাটাগরি 1। এবং ভ্রমণের ক্ষেত্রে 30 টাকা পার কিলোমিটার, আর বিমান ব্যতীত ভ্রমণের ক্ষেত্রে বিমানের ক্ষেত্রে 30 টাকা পার কিলোমিটার, আর বিমান ব্যতীত অন্য ক্ষেত্রে 18 টাকা পার কিলোমিটার। ইট ইজ রেট প্রথম ক্যাটাগরি 1-এর। ক্যাটাগরি 2 আছে 6ষ্ঠ থেকে 10ম গ্রেড, যেখানে আমরা পড়ি, তাই না? 200 কিলোমিটার বা তার চেয়ে ক্ষেত্রে 200 কিলোমিটার বা তার বেশি হলে 12 টাকা হারে। এখানে বিমান নাই, কিন্তু এখানে বিমান নাই, ঠিক আছে? আবার 200 কিলোমিটারের কম হলে 15 টাকা হারে, 12 আর 15। আচ্ছা, এবার আসি ক্যাটাগরি 3 11 থেকে 16 গ্রেড। এটা 200 কিলোমিটারের বেশি হলে 6, আর এর কম হলে 8। এবং ক্যাটাগরি 4-এর 16 থেকে 20 এদের 200 কিলোমিটারের বেশি হলে 6 এবং কম মানে কি 200 কিলোমিটারের কম হলে দূরত্ব 8 টাকা পার কিলোমিটার। তো এই যে 4 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ট্রাভেলিং অ্যালাউন্স। এখন দৈনিক ভাতা সম্পর্কে আলোচনা করব। দৈনিক ভাতা প্রশ্নটি একবার এসেছে শিক্ষা ক্যাডারে 2022 সালে এই বিভাগীয় পরীক্ষায়। তো আবার যদি আসে তাই একটু আলোচনা করি, তাই না? আচ্ছা, তো দৈনিক ভাতা কি? দৈনিক ভাতা এই যে ভ্রমণ ভাতা বিধিমালা 2022 সালের দৈনিক ভাতা সম্পর্কে বলা হয়েছে, আবার বিএসআরও বলা আছে, তাই না? সদর দপ্তর হতে অনুপস্থিত কালে দৈনিক সাধারণ ব্যয় মেটানোর জন্য সরকারি কর্মচারীদের যে ভাতা দেওয়া হয় তাকে দৈনিক ভাতা বলে। দৈনিক ভাতা হচ্ছে সরকারি কাজে যদি আমাকে কোথাও পাঠায়, তাহলে আমি যে কয়দিন থাকবো সেই কয়দিন আমার ব্যয় মেটানোর জন্য, সাধারণ ব্যয় মেটানোর জন্য একটি ভাতা দেওয়া হয়, যাকে এই ডিএ বলে, তাই না? ডেইলি অ্যালাউন্স। আচ্ছা, সরকারি কর্মচারীদের শ্রেণীবিন্যাস ও দৈনিক ভাতার হার যেমন লক্ষ্য করি, ভ্রমণ ভাতা বিধিমালা 2022 অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি, ক্যাটাগরি 1 মানে কি প্রথম থেকে পঞ্চম, এরা হচ্ছে ক্যাটাগরি 1। এদের হচ্ছে এই গ্রেড 1 থেকে 1400 টাকা, গ্রেড 2 থেকে 3 1225 টাকা, এবং 4 থেকে 5 1050 টাকা পার ডে। এটা হচ্ছে 1 থেকে 5, তাই না? তাহলে 1 নম্বর গ্রেডে যারা, তারা 1400 টাকা,
প্রতিদিন পাবে। এই এবার আসি ক্যাটাগরি 2 কি বলা হয়েছে, গ্রেড 6 থেকে 7, 6 এবং 7 900 টাকা, আর 8 9 10 875 টাকা। তার মানে আমরা পাবো 875 টাকা, তাই না, পার ডে দৈনিক ভাতা। এবার তৃতীয় ক্যাটাগরিতে বলা হয়েছে 11 থেকে 13, মানে 11 12 13 এরা 700 টাকা পাবে, আর যদি 14 15 16 এরা 490 টাকা পাবে। এবার আসি ক্যাটাগরি 4, 4-এ 17 থেকে 20 400 টাকা পাবে, এটা একবারই। ব্যয়, তবে ব্যয়বহুল স্থানের জন্য সাধারণ হারের অতিরিক্ত 30% বেশি পাবে। ব্যয়বহুল স্থান আছে বাংলাদেশে, কিছু কিছু জায়গা আছে যেখানে ব্যয় বেশি, তাই না, সেইখানে যদি ভ্রমণ করে তাহলে 30% বেশি পাবে। আচ্ছা, এবার সদর দপ্তর হতে 5 মাইলের অধিক দূরত্বে সরকারি কাজে অবস্থান করলে নিম্নোক্ত হারে ক্রমবর্ধমান হারে দৈনিক ভাতা পাবেন। যেমন যদি সদর দপ্তর থেকে 5 কিলোমিটারের বেশি দূরে যায় তাহলে সেক্ষেত্রে এই প্রথম 10 দিন পূর্ণ হারে পাবেন, মানে ওই উপরের যে রেট, পরবর্তী 20 দিন 3/4 পাবেন, মানে 4 ভাগে 3 ভাগ, তার পরবর্তী সময়ের তিনি অর্ধেক হারে পাবেন। অর্থাৎ উপরের যে রেট সেই রেটের পূর্ণ হারে পাবেন প্রথম 10 দিন, আর পরবর্তী 20 দিন পাবেন 4 ভাগে 3 ভাগ, তাহলে 30 দিন চলে গেল। 30 দিনের বাইরে যে সময়টুকু পরবর্তী, সেগুলো অর্ধেক হারে পাবে, উপরের যে রেট তার অর্ধেক হারে পাবে। এই হচ্ছে দৈনিক ভাতা সম্পর্কে কিছু তথ্যাবলী, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তবে সরকারি ছুটির দিনেও কিন্তু তিনি এই দৈনিক ভাতাটা পাবেন, সরকারি ছুটির দিন থাকলেও দৈনিক ভাতা পাবেন যদি অবস্থান করেন, এবং কর্তব্য কাজে সদর দপ্তর হতে অনুপস্থিত না থাকলে দৈনিক ভাতা প্রাপ্য হবে না। এইখানে লাস্টে আবার একটা কথা বলেছে, দৈনিক ভাতা পেতে হলে অবশ্যই আমি যেখানে চাকরি করি সেই কর্মস্থল থেকে অন্য স্থানে দূরত্বে অবস্থান করতে হবে। তার মানে সদর দপ্তর হতে যদি আমি সদর দপ্তরে অনুপস্থিত না থাকি তাহলে ভ্রমণ ভাতা পাবো না, অনুপস্থিত থাকতে হবে। অনুপস্থিত থাকতে মানে কি, যেখানে আমাকে পাঠাইছে সেখানে যেতে হবে, সে কথা বলতে চাচ্ছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে চাকরির সাধারণ শর্তাবলী। একবার এসেছিল প্রশ্নটি। চাকরির সাধারণ যে সমস্ত শর্ত রয়েছে সেটি এই যে বিচার পার্ট 1-এর বিধি 7 থেকে 34 এইখানে বলা হয়েছে। এখানে লক্ষ্য করি শর্তসমূহের মধ্যে রয়েছে চাকরি প্রার্থীর বয়স অবশ্যই সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে হতে হবে। আচ্ছা, এছাড়াও চাকরিতে প্রবেশের সময় ঘোষিত বয়স চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। বয়স সম্পর্কে এই দুইটা কথা বলা আছে। বাংলাদেশের নাগরিক হতে হবে বা স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না বা প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবেন না। স্বাস্থ্যগত যোগ্যতা সার্টিফিকেট ব্যতীত কোনো ব্যক্তিকে শিক্ষানবিশ হিসেবে অথবা অন্য কোনো বাংলাদেশের কোনো সরকারি চাকরিতে স্থায়ীভাবে নিয়োগ করা যাবে না। অর্থাৎ এখানে বলছে যে স্বাস্থ্যগত যোগ্যতার সার্টিফিকেট ব্যতীত শিক্ষানবিশ বা অন্য কোনো চাকরিতে স্থায়ীভাবে নিয়োগ করা যাবে না, এবং প্রার্থীকে সুস্থ দেহ মনের অধিকারী হতে হবে। একটি স্থায়ী পদে একই সময়ে 2 বা ততোধিক সরকারি কর্মচারীকে স্থায়ীভাবে নিয়োগ করা যাবে না। একজন সরকারি কর্মচারী কোনো স্থায়ী পদে নিয়োগ লাভ করলে ওই পদে তার লিয়েন অর্জিত হবে এবং যে কোনো পদে তিনি অর্জিত লিয়েন হিসেবে বিলুপ্ত হবে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে একজন সরকারি কর্মচারী কোনো স্থায়ী পদে স্থায়ীভাবে যদি নিয়োগ লাভ করে তাহলে ওই পদে তিনি লিয়েন পাবেন। অন্য কোনো পদে পূর্বে যদি তিনি লিয়েন পেয়ে থাকেন তাহলে সেই লিয়েনটা বিলুপ্ত হবে, তাই বলছে। বর্তমানে যিনি যে পদে আছেন সেই পদে লিয়েন হবে। সরকারি কর্মচারীকে এক পদ থেকে অন্য পদে বদলি করা যাবে, এই শর্ত থাকতে হবে কিন্তু, ঠিক আছে। এবং সরকার কর্তৃক প্রণীত ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল সহ অন্যান্য চাঁদা যথাযথভাবে প্রদান করবে শর্ত অনুযায়ী। তো এইগুলি হচ্ছে শর্ত চাকরির ক্ষেত্রে, শর্তগুলি মানতে হবে না। সুস্থ এই শর্তের মধ্যে যে সমস্ত শর্তগুলি গুরুত্বপূর্ণ সেগুলি এখানে উপস্থাপন করা হয়েছে। এর বাইরে আরও আমরা বই থেকে হয়তো পেলে সেগুলি লিখতে পারবো পরীক্ষায় ইনশাল্লাহ। তো এবার আসি কার্যভার ভাতা বা দায়িত্ব ভাতা। প্রশ্নটি 4 বার এসেছে পরীক্ষায়, তাই না? আচ্ছা, বিএসআর পার্ট 1-এর এই 65-তে কার্যভার ভাতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব পালনের কারণে সরকারি কর্মচারীকে যে ভাতা দেওয়া হয় তাকে বলা হয় দায়িত্ব ভাতা বা কার্যভার ভাতা। অতিরিক্ত কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়, তাই না? আচ্ছা, এখন কার্যভার ভাতা প্রদান সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে বলা হয়েছে কি, লক্ষ্য করি,
কার্যভার ভাতা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব দেওয়ার তারিখ উল্লেখ সহ যথাযথভাবে কর্তৃপক্ষ কর্তৃক অফিস আদেশ জারি করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদেশ জারি করবে যে কয় তারিখ থেকে তিনি এই তারিখ উল্লেখ সহ কয় তারিখ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করতেছেন এই মর্মে। সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন কোনো কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব দেওয়া যাবে না। অর্থাৎ ওই পদের জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা না থাকলে চলতি দায়িত্ব বা অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবে না। একজন কর্মচারীকে যে পদে কর্মরত তার সমপদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবে না। অর্থাৎ যে পদে তিনি আছেন কর্মরত বর্তমানে, বিশেষ করে তার সমপদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবে না, তাই বলছে। তবে নিজ পদের চেয়ে নিম্ন পদে বা তৃতীয় কোনো পদের দায়িত্ব দেওয়া হলে তিনি কার্যভার ভাতা পাবেন না। এখানে একটা বলা হয়েছে যে আমার যে কাজ তার চেয়ে যদি নিম্ন লেভেলের নিচের কোনো পদের কাজ করি অতিরিক্ত, তাহলে আমি দায়িত্ব ভাতা পাবো না, তাই না? এই কথা বলা হয়েছে। কার্যভাতা সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। একজন কর্মচারীকে নিজ পদের চেয়ে উচ্চতর পদে চলতি দায়িত্ব দেওয়া হলে তিনি কার্যভাতা পাবেন। এছাড়াও কোনো কর্মচারীকে নিজ পদের চেয়ে নিম্ন পদে বা একই পদে দিলে তিনি কার্যভাতা পাবেন না। একই সঙ্গে নতুন পদ সৃষ্টি হওয়ার পদের ক্ষেত্রে বিশেষ করে কোনো কর্মচারীকে পদায়ন করা না হলে অতিরিক্ত দায়িত্ব দেওয়া কার্যভাতা পাবেন না। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে নতুন কোনো পদ যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে সেখানে পদায়ন না করে ওই পদে যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় সেখানে কার্যভাতা পাবেন না। ঠিক আছে। অতিরিক্ত বা চলতি দায়িত্বপ্রাপ্ত 3 সপ্তাহের কম সময়ের জন্য দায়িত্ব পালনের ক্ষেত্রে কার্যভাতা পাবেন না। অর্থাৎ অতিরিক্ত বা চলতি দায়িত্ব যে পালন করবেন এটা যদি 3 সপ্তাহের কম হয়, মানে 21 দিনের কম হয়, তাহলে কার্যভাতা পাবেন না, বেশি হতে হবে। অতিরিক্ত দায়িত্বের স্থায়িত্ব 6 মাস পার হওয়ার পরে, এখানে বলা হয়েছে অতিরিক্ত দায়িত্বের স্থায়িত্বকাল 6 মাস পার হওয়ার আগেই এই অর্থ বিভাগের সম্মতি পাঠাতে হবে। তো এইভাবে আমরা এই কার্যভাতা যদি আসে পরীক্ষায় লিখতে পারি, তাই না? প্রশ্নটি লেস ইম্পর্টেন্ট ছিল। এই যে এই খোরাকি ভাতা, এটা একটু গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি 2 বার এসেছে। খোরাকি ভাতা মানে বোঝায় যে অনেক সময় এই যে যারা সাময়িক বরখাস্ত থাকে বিভিন্ন কারণে যে ভাতা দেওয়া হয়, তাই না? এই খোরাকি ভাতা বলে। বিএসআর পার্ট 1-এর 71-এ বিধি 71-এ খোরাকি ভাতা সম্পর্কে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী বেতন বা ছুটিকালীন বেতন প্রাপ্য না হলে তাকে প্রদত্ত মাসিক অনুদানকেই খোরাকি ভাতা বলে। অর্থাৎ তিনি যখন ছুটিতে থাকবেন বিভিন্ন কারণে, তখন যদি কোনো বেতন না পান তাহলে তাকে এই বিশেষ করে যে মাসিক অনুদান দেওয়া হয় সেটি হচ্ছে খোরাকি ভাতা। সাময়িক বরখাস্ত আদেশের পূর্বে প্রাপ্ত মূল বেতনের অর্ধেক খোরাকি ভাতা পাবেন। অর্থাৎ এখানে বলতে চাচ্ছি সাময়িক বরখাস্ত যেদিন থেকে হবেন ওই সময় কিন্তু ওনার যে মূল বেসিক ছিল তার অর্ধেক খোরাকি ভাতা পাবেন। খোরাকি ভাতা কোনো ভাতা নয়, বরং চাকরিতে পুনর্বহাল হলে এই অনুদানটা সমন্বয় করা হবে। এটা অ্যাকচুয়ালি দান না, এটা বেতনই। পরবর্তীতে আবার যখন তিনি ফিরে আসবেন তখন এই টাকাটা সমন্বয় করে বাকি টাকাটা দেওয়া হবে তাকে। ফরেন সার্ভিস, বিগত পরীক্ষা প্রশ্নটি 3 বার এসেছে। ফরেন সার্ভিস, তো ফরেন সার্ভিস বিএসআর পার্ট 1-এর 97 থেকে 114 অনুচ্ছেদে বিশেষ করে বিধিতে বলা আছে ফরেন সার্ভিস সম্পর্কে। ফরেন সার্ভিস বলতে ওই চাকরিকে বোঝায় যে চাকরির জন্য সরকারি কর্মচারী সরকারের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ সরকারের রাজস্ব খাত ব্যতীত অন্য কোনো উৎস হতে বেতন গ্রহণ করবেন। অর্থাৎ এখানে বলেছে আমরা ফরেন সার্ভিস বলতে মানে বিদেশি কোনো চাকরিকে বোঝাচ্ছে, আসলে তা না। ফরেন সার্ভিসটা হচ্ছে যে সরকারি কোনো কর্মচারী সরকারের অনুমোদন সাপেক্ষে সরকারের রাজস্ব খাত ব্যতীত অন্য কোনো খাত থেকে টাকা পাবে, এটা ফরেন সার্ভিস। কারো ইচ্ছার বিরুদ্ধে ফরেন সার্ভিসে নিয়োগ করা যাবে না। কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কাউকে ফরেন সার্ভিসে বদলি করা যাবে না এবং সরকার কর্তৃক নিয়োগের ক্ষেত্রে ব্যতীত এই ফরেন সার্ভিসে বদলি অনুমোদনযোগ্য হবে না। অর্থাৎ সরকারের অনুমতি ব্যতীত বিশেষ করে কাউকে ফরেন সার্ভিসে নিয়োগ দেওয়া যাবে না এবং যাকে ফরেন সার্ভিসে আমরা নিয়োগ দিব তার ইচ্ছার বিরুদ্ধেও এই ফরেন সার্ভিসে নিয়োগ দেওয়া যাবে না। এই কিছু বিধান রয়েছে, এগুলো খেয়াল রাখবো। ফরেন সার্ভিস সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি।
প্রেষণরত একজন সরকারি কর্মচারী ফরেন সার্ভিসে প্রেষণে নিয়োজিত না হলে বাংলাদেশের যে কোনো পদে নিয়োজিত থাকতেন এবং ওই পদের বিপরীতে তিনি বেতন পেতেন। অর্থাৎ ফরেন সার্ভিস হিসেবে যখন প্রেষণে নিয়োজিত থাকেন তখন তিনি এখানে না থাকলে তার যে পদ সেই পদে থাকলে তিনি সেখান থেকে বেতন পেতেন, সে কথা বলতে চাচ্ছেন। সরকারি চাকরির দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে ফরেন সার্ভিসের নিয়োগকর্তার কাছ থেকে বেতনাদি গ্রহণ করবেন। অর্থাৎ ফরেন সার্ভিস থেকে তখন থেকেই বেতন পাবেন যেদিন থেকে সরকারের দায়িত্ব হস্তান্তর করে ওই দায়িত্ব গ্রহণ করবেন। এবার আসে ছুটি, অর্জিত ছুটি, তাই না? ছুটি নিয়ে অনেক প্রশ্ন আছে অবশ্য। তো অর্জিত ছুটি বিএসআর পার্ট 1-এর 145 অর্জিত ছুটি সম্পর্কে বলা হয়েছে যে 145-এ বিএসআর তাই না, কর্মকালীন সময়ের দ্বারা অর্জিত যে ছুটি তাকে অর্জিত ছুটি বলে। অর্থাৎ সময়ের সাথে সাথে কর্মকালীন সময়ের দ্বারা যে ছুটি অর্জিত হয় তাকে অর্জিত ছুটি বলে। সময় গেলে, সময় যত বাড়বে চাকরির, সেই অর্জিত ছুটি তত বাড়বে। অর্জিত ছুটি দুই প্রকার: গড় বেতনে অর্জিত ছুটি, অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি। গড় বেতনে অর্জিত ছুটি, যে ছুটি কালে গড় বেতনের সমান ছুটিকালীন বেতন প্রাপ্য হবেন তাকে গড় বেতনে অর্জিত ছুটি বলে। যেমন একজন কর্মচারী বিশেষ করে এই 11 দিনে একদিন গড় বেতনে ছুটি অর্জন করবেন। অর্থাৎ ছুটি অর্জনের গড় বেতনের ছুটি অর্জনের হার হচ্ছে 1/, অর্থাৎ 11 দিনে একদিন। 11 দিনে একদিন, তার মানে 11 দিয়ে ভাগ করতে হবে আমাদের যতদিন বিশেষ করে অর্জিত ছুটিযোগ্য যে সময়কাল। অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি, যে ছুটিকাল অর্ধ গড় বেতনের সমান ছুটিকালীন বেতন প্রাপ্য হবেন তাকে অর্ধ গড় বেতনের ছুটি বলা হবে। অর্ধ গড় ছুটির বেতন আমরা যখন হিসেব করি তখন একজন কর্মচারী কর্মকালের প্রতি 12 দিনে একদিন পেয়ে থাকেন, সেজন্য এটা ছুটি অর্জনের হার হচ্ছে 1/12। অর্থাৎ আমাদের যে ছুটির যোগ্য যে সময় হবে, যে ওই সময়টাকে 12 দিয়ে ভাগ করলে বের হবে। তবে এখানে 11 দিয়ে 12 দিয়ে ভাগ করার সময় একটা বিষয় আছে। 12 দিয়ে ভাগ করার পরে যদি এই 6-এর চেয়ে বেশি হয়, 11 দিয়ে ভাগ করে যদি 6-এর চেয়ে বেশি হয় তাই 1 ধরে নিতে হবে। 6-এর চেয়ে কম হলে 1 মাইনাস পয়েন্টের পরে 6-এর চেয়ে কম হলে কিছু করা লাগবে না, ওই পয়েন্টের আগ পর্যন্ত ধরতে হবে। আর যদি 6-এর চেয়ে বেশি হয়, 6 বা তার বেশি হয়, তাহলে 1 ধরে নিতে হবে। অর্ধ গড় বেতনের ছুটি এবং গড় বেতনে অর্জিত ছুটি সম্পর্কে কিছুক্ষণ আগে বলেছি, তাই এটার আমি বলছি না, স্কিপ করে যাচ্ছি, এটা কিছুক্ষণ আগে বলেছি, তাই না? শিক্ষা ছুটি সম্পর্কে এবার বলবো। শিক্ষা ছুটি হচ্ছে, এই প্রশ্নটি কিন্তু 13 বার এসেছে পরীক্ষায়, শিক্ষা ছুটি। তো শিক্ষা ছুটি 194 অনুচ্ছেদে বলা হয়েছে। অনুচ্ছেদ তো না, বিএসআর পার্ট 1-এর বিধি 194, অনুচ্ছেদ না। অনুচ্ছেদ তো সংবিধানে, তাই না? এটা কিন্তু বিধি। 194 বিধিতে বলা হয়েছে, কি বলা হয়েছে? সরকারের সাধারণ আদেশের শর্তাধীনে একজন সরকারি কর্মচারীকে সায়েন্টিফিক, টেকনিক্যাল এবং তদ্রূপ কোনো শিক্ষার জন্য বা নির্দেশনাগত কারণে বিশেষ যে প্রশিক্ষণের পাঠানো হয়, প্রশিক্ষণের জন্য ছুটি দেওয়া হয়, তাকে বলা হয় অধ্যয়ন ছুটি, তাই না? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রশিক্ষণের জন্য, মানে কি, সরকারি কর্মচারীকে সায়েন্টিফিক, টেকনিক্যাল বা তদ্রূপ কোনো শিক্ষার জন্য বিশেষ করে যে ছুটি প্রদান করা হয় তাকে শিক্ষা ছুটি বলা হয়। শিক্ষা ছুটি সরকার মঞ্জুর করবে, অন্য কেউ না। এ প্রকার ছুটি হিসেবে বিয়োগ হয় না, ছুটি থেকে বিয়োগ হয় না। এবং শিক্ষা ছুটির উদ্দেশ্য বাংলাদেশ অভ্যন্তরে বাংলাদেশের অর্ধগড় বেতনে অতিরিক্ত ছুটি নেওয়া যেতে পারে। মানে শিক্ষা ছুটির বাংলাদেশের ভিতরে বা বাইরে অর্ধগড়ে এই শিক্ষা ছুটি নেওয়া যেতে পারে। এককালীন সর্বাধিক 12 মাস শিক্ষা ছুটি ভোগ করা যায়, তবে সমগ্র চাকরি জীবনে 2 বছরের বেশি হবে না। তবে এই ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে 5 বছরের ছুটি ভোগ করা যায়, বিভিন্ন বিশেষ ক্ষেত্রে। শিক্ষা ছুটি সম্পর্কে আরও কিছু তথ্য: মুক্তিযোদ্ধা কর্মচারীদের 57 বছর এবং গণকর্মচারীদের 56 বছর পূর্ণ বয়স হলে আর শিক্ষা ছুটি দেওয়া হয় না। শিক্ষা ছুটির প্রতিটি আবেদনে নিরীক্ষা কর্মকর্তা সায়েন্টিফিক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে হয় এবং যে কোর্সে অংশগ্রহণ করতে চায় তার পূর্ণ বিবরণও দিতে হয়, যে তিনি শিক্ষা ছুটিতে কোন কোর্স করতে চাচ্ছেন। কোর্সের ফি এবং অন্যান্য কর্মচারীদের কোর্সের ফি সংশ্লিষ্ট কর্মচারীকে বহন করবেন, তবে ক্ষেত্র বিশেষে সরকার অনেক সময় বহন করতে পারেন, ক্ষেত্র বিশেষে। যেমন আমি একবার প্রশিক্ষণের জন্য থাইল্যান্ডে গিয়েছিলাম, ক্যাসেটার্ট ইউনিভার্সিটিতে, ওখানে প্রায় 20 দিন ছিলাম প্রশিক্ষণের জন্য।
সে খরচ সরকার বহন করেছিল, তাই না? তো এটা অবশ্য ওইরকম ছুটি না। তবে কোর্স সমাপ্তি শেষে অবশ্য সার্টিফিকেট সরকারের নিকট দাখিল করতে হবে শিক্ষা ছুটি শেষে, যে কি অর্জন করলো, প্রকৃত শিক্ষা নিল কিনা। বহি বাংলাদেশ ছুটি, এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 12 সালে একবার এসেছিল শিক্ষায়। তো এই ক্ষেত্রে বিএসআর পার্ট 1-এর এই যে পরিবিশিষ্ট 8 এই বহি বাংলাদেশ ছুটি সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে অর্জিত ছুটি বাংলাদেশের বাইরে কাটাতে হলে নির্ধারিত ছুটি বিধিমালা অনুযায়ী সরকারি কাজে বা প্রশিক্ষণের জন্য বাইরে যাওয়ার পূর্বেই যথাযথভাবে কর্তৃপক্ষের নিকট ছুটি মঞ্জুর করতে হইবে। অর্থাৎ বাইরে যখন আমি ছুটি নিয়ে বাইরে যাই তাকে বহির বাংলাদেশ ছুটি বলা হয়। বহির বাংলাদেশ ছুটি নিতে হলে সরকারের কাছে কর্তৃপক্ষের মাধ্যমে সেটি মঞ্জুর করে নিতে হবে যথাযথভাবে। ছুটি মঞ্জুর ছাড়া বিদেশ গমন করা যাবে না এবং এই সময়ে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকাও যাবে না। থাকলে অনুপস্থিতির দায়ে দোষী হইবেন, তাই না? আবার এই অনুপস্থিতির সময়কাল অনুপস্থিতির সময়কালের নির্দিষ্ট থাকতে হবে, মানে কতদিন তিনি থাকবেন। অফিসে পুনরায় আবার যোগদানের তারিখ উল্লেখ করতে হবে যে এই তারিখে আমি যোগদান করব। হ্যাঁ, বিদেশ ছুটি কাটানোর পর ভ্রমণের সময় যোগ করা যাবে না। আচ্ছা, এবং বিদেশে অবস্থানকালে নৈমিত্তিক ছুটি প্রদান করা যায় না, মানে বিদেশে তিনি যখন অবস্থান করবেন তিনি ক্যাজুয়াল লিভ বা সিএল পাবেন না। সঙ্গ নিরোধ ছুটি, এই প্রশ্নটি 8 বার এসেছে পরীক্ষায়, প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। বিএসআর পার্ট 1-এর 196-তে সঙ্গ নিরোধ ছুটি সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীর পরিবারের বা তার বাড়ির কোনো বাসিন্দার সংক্রমণ রোগের কারণে কর্মচারীদের অফিসে আগমনে নিষিদ্ধ করা হলে ওই ছুটিকে বলা হয় সঙ্গ নিরোধ ছুটি। অর্থাৎ কেউ যদি অসুস্থ হয় এবং সেই অসুস্থতা যদি সোয়াশে হয় যে সে প্রতিষ্ঠানে আসলে আরও সমস্যার সম্ভাবনা আছে অন্যান্য অফিসের যে সমস্ত কর্মচারীদের রয়েছেন, তখন তাকে ছুটি দেওয়া হয়। ঠিক আছে, সঙ্গ নিরোধ ছুটি বলা হয়। অর্থাৎ সঙ্গ থেকে নিরোধ থাকবে, সঙ্গ দিবে না। যেমন এই যে কোভিড-19, কলেরা, প্লেগ, এই বিভিন্ন রোগের জন্য এই ছুটি প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশে বিশেষ করে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে 21 দিন পর্যন্ত এই ধরনের ছুটি প্রদান করা হয়। তবে বিশেষ অবস্থার ক্ষেত্রে 30 দিন পর্যন্ত এই ছুটি মঞ্জুর করতে পারে এবং 30 দিনের অতিরিক্ত ছুটি নিতে চাইলে সে সাধারণ ছুটি হিসেবে গণ্য হয়। ঠিক আছে, আচ্ছা। এবং এই সঙ্গ নিরোধ ছুটিও কিন্তু ছুটি থেকে বিয়োগ হবে না। সঙ্গ নিরোধ ছুটি সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। সঙ্গ নিরোধ ছুটি ভোগকালীন স্থলে অন্য কোনো লোক প্রদান করা যাবে না। ঠিক আছে, যে ছুটিতে গেছে এখানে আরেকজনকে নিয়ে নিই সে সুযোগ নাই। সঙ্গ নিরোধ ছুটি ভোগকারী কর্মচারী কর্ম থেকে অনুপস্থিত হিসাবে গণ্য হবেন না এবং তার বেতনও বন্ধ হবে না, বেতন চলতে থাকবে, অনুপস্থিতিও হবেন না তিনি। এইভাবে আমরা আলোচনা করতে পারি, তাই না, সঙ্গ নিরোধ ছুটি। তো পাশাপাশি আমরা আরও বই পড়লে আরও ভালো করে লিখতে পারবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।